অরিন এবার নিজের সকল ধৈর্যের বাঁধ ভাঙল যেন এক ঝটকায়। রৌদ্রের হাতটাকে নিজের হাত থেকে সরিয়ে দিয়ে এগিয়ে আসে মেয়েটা। রৌদ্রের বুকের উপর হাত দিয়ে ঠেলে ঠেলে বলতে লাগলো, কেন কেন যাব আপনার সাথে আমি? কেন শুনবো আপনার কথা? কেন প্রতিবার আমার উপর এমন অধিকার খাটাতে আসেন আপনি? কেন আসেন? উত্তর দিন আমায়। অরিনের এহেন কাণ্ডে জানপরে অবাক হলো রৌদ্র। মেয়েটার এমন রণচণ্ডী ভাবখানা এই প্রথম দেখলো সে। অবাক কণ্ঠ ফুঁড়ে বেরিয়ে আসে কথা। সরি, তুই ঠিক আছিস? থামলো না অরিন, সেই কঞ্চে আরেক ধাপ ছাঁচে নে বলল, না, ঠিক নেই। পাগল হয়ে গেছি আমি, একদম পাগল। তো তাতে আপনার কি? অরিন! একপ্রকার চেঁচিয়ে উঠে কথাটা বলল রৌদ্র, কিন্তু তা শুনে দমলো না অরিন। মেয়েটা আবারও জোর গলায় বলল, ডোন্ট শাউট অন মি মিস্টার রুদ্র। রুদ্র, পুট ইয়োর ভয়েস ডাউন। রৌদ্র বুঝি এবার আকাশ থেকে পড়ল। এ কোন অরিনকে দেখছে সে? মেয়েটার কণ্ঠে আজ কেন কোনো রূপ ভয়জন নেই, কেন সেই পরিচিত কোমলতা নেই। রৌদ্র অরিনের চোখ দুটোর দিকে লক্ষ্য করলো। তৎক্ষণাৎ হতবাক হয়ে গেল ছেলেটা। এ কি দেখছে সেই চোখে? এই চোখ কার? এটা কি সত্যি তার অরিন, যে চোখে সবসময় তার জন্য মুগ্ধতা বইকে আর কিছু দেখা যেত না? আজকে কেন সেই চোখে একরাশ ঘৃণার দেখা মিলছে? কেন মুগ্ধতাকে ছাপিয়ে ঘৃণার উৎপত্তি হলো? কি অপরাধ তার? রৌদ্র বহু কষ্টে নিজেকে সামলায়। অরিনের দিকে এগিয়ে আসতে যাবে তার আগে মেয়েটা তাকে হাত দেখিয়ে থামিয়ে দেয়। রৌদ্রও সেখানে দাঁড়িয়ে পড়ে। ছেলেটা এবার আহত গলায় বলল, কেন করছিস এমনটা জান বাচ্চা? কি করলাম আমি? এমন মুহূর্ত না চাইতো তার ছেলের। হাসি ফুটে উঠল অরণ্যের ছোঁচে। মেয়েটা তার রক্তবর্ণ দৃষ্টি তাক করলো রৌদ্রের উপর। পরক্ষণে শক্ত গলায় বলল, বেশ ভালো অভিনেতা আপনি ডাক্তার সাহেব। কি সুন্দর করে মনের মাঝে একজনকে রেখে মুখে মুখে আমার নামে বুলি আওড়ান। বাহ, বেশ তো। থামলো অরিন ভেজা কম্পিত শরীরটা নিয়ে আরেকটু এগিয়ে আসে এসে রৌদ্রের দিকে তাকিয়ে আবারও বলল, নিঃসন্দেহে আপনি ভালো অভিনয় জানেন ডাক্তার সাহেব। কি সুন্দর করে আপনার চোখ দুটোকেও অভিনয় শিখিয়ে দিলেন। তারা কেন আমার জন্য মুগ্ধতা দেখাচ্ছে? আমি কেন তাদের মাঝে নিজের জন্য এক রাশ মায়া দেখতে পাই ডাক্তার সাহেব? কেন পাই? আপনি তো বরাবরই বলেছেন আপনি আমায় ভালোবাসেন না। তবুও কেন আপনার চোখ দুটো আমার জন্য এমন অনুভূতি প্রকাশ করে? কেন তারা আপনার মুখের বুলি মানতে নারাজ? নাকি আপনি তাদের শিখিয়ে পড়িয়ে দিয়েছেন এমনটা করতে? ও ডাক্তার সাহেব, আপনার প্রতিটি স্পর্শে আমি কেন এক অচেনা টান অনুভব করি? কেন সে স্পর্শে দায়িত্ব কর্তব্য ছাপিয়ে এক অন্যরকম অনুভূতি টের পাই? কেন পাই বলুন না? আপনি তো আমায় ভালোবাসেন না ডাক্তার সাহেব। তাহলে তাহলে আপনার প্রতিটি স্পর্শ, আপনার চোখের ভাষা আমায় কেন অন্য কথা বোঝায়? আপনি কি মনে করেন আমি অরিন এতটাই অবুঝ? আমার মধ্যে হৃদয় নেই? অরিনের এমন ব্যক্ত করা অনুরক্তিতে মনও রইল রোজ। কি বলবে সে? বলার কোনো নতুন ভাষা কি আদৌ জানা আছে তার? ছেলেটার বুকটা কেমন কেঁপে উঠছে বারংবার, গলাটাও ধরে আসছে হঠাৎ করে। চাইলেও পারছে না কিছু বলতে। ভাব এমন কেউ বুঝি তার গলাটা সজোরে চেপে ধরে রেখেছে। অরিন রোজের মৌনতা দেখে আবারও তার চিলে ভরা হাসি দিল, বলল, আমি তো আপনাকে বলেই দিয়েছিলাম ডাক্তার সাহেব, আমি অরিন আর কোনো দিনই নিজের ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটাবো না আপনার সামনে। কখনোই ভালোবাসার দোহাই আটকাবো না আপনায়। তবু আপনি কেন বারবার আমার সামনে আসেন? বারবার আমার মনে অনুভূতির জোয়ার তোলেন। আপনি কি জানেন আপনার করা প্রতিটি কর্মকাণ্ড আমার উপর ঠিক কেমন প্রভাব ফেলে? জানেন না তো। জানলে হয়তো আর কখনোই আমার সামনে আসতেন না। থামলো মেয়েটা। এ পর্যায়ে গলাটা কেমন কাঁপছে তার। হয়তো বুকের মাঝে তোলা তোল পারে, সামান্যতম বহিঃপ্রকাশ ঘটছে কঞ্চে। মেয়েটার গলা কেমন ধরে আসছে। এ পর্যায়ে কঞ্চ হয়ে আসলো মোচা। ও ডাক্তার সাহেব, আপনি না ডাক্তার, চিকিৎসা করবেন আমার? চিকিৎসা করবেন আমার? আমি না ভীষণ রকমের অসুস্থ। আমার এই বুকটা আছে না, ভীষণ যন্ত্রণা হয় এখানে। ও ডাক্তার সাহেব, আপনি না হৃদরোগের ডাক্তার? তাহলে আমার হৃৎপিণ্ডটার চিকিৎসা করে দিন। আমার হৃদয়টা না বড় বেইমান জানেন। বেইমানটা থাকে আমার দেহের খাঁচায়, অথচ নাম জপে কেবলমাত্র আপনার। এমন হলে কিভাবে হয় বলুন? আমি যে আর পারছি না এগুলো সহ্য করতে। দয়া করুন একটু আমার উপর। এই প্রথম আপনার কাছ থেকে কিছু চাইছি। আমায় আবার ফিরিয়ে দেবেন না যেন, না হলে একদম মরে যাব ডাক্তার সাহেব, একদম মরে যাব। কথাটা শেষ হবার সাথে সাথে হু হু করে কেঁদে উঠে মেয়েটা। আজ বুঝি কান্নারা আর বাদ মানতে চাইছে না। মানবি বা কিভাবে?
প্রিয় মানুষটার পাশে অন্য ভাবার নাকি আর কষ্ট কোথাও আছে। রৌদ্র নির্বাক হয়ে দাঁড়িয়ে আছে, চোখ তার মেঝেতে নিবদ্ধ। হয়তো সেখান থেকে গড়িয়ে পড়ছে কয়েক ফোঁটা নোনা জল। হয়তো তাদের ভিন্ন রং হয় না, বিধায় বৃষ্টির পানিতে মিশে গিয়েও টের পাওয়া যাচ্ছে না। তেমনি না হলে যে কেলেঙ্কারি হতো। অরিন এবার এগিয়ে এসে রৌদ্রের শার্টের কলার চেপে ধরে জুড়িয়ে আসা কণ্ঠে বলতে থাকে, কেন করলেন এমনটা আমার সাথে? কেন অন্য কাউকে ভালোবেসে আমার প্রতি সহমর্মিতা দেখাতে এসেছিলেন? এই ডাক্তার সাহেব, আমায় কেন একটু ভালোবাসলেন না আপনি? কেন বাসলেন না ভালো? প্লিজ একটু সাহায্য করুন আমায়। হয় আমায় মেরে ফেলুন, না হয় প্লিজ আমার সামনে থেকে দূরে চলে যান। কেননা আপনাকে চোখের সামনে অন্য কারো হতে দেখার মতো ক্ষমতা যে আমার নেই। এর চেয়ে ভালো আমার মৃত্যু হোক। অরিন এবার সরে আসে, কাঁপা কাঁপা পায়ে চলে যেতে নিলে পেছন থেকে বাহাতের কবজি চেপে ধরে রৌদ্র। অরিনের পা দুটো থমকায়, ভেঙে আসা কণ্ঠ কিছু বলতে যাবে তার আগেই কর্ণগোচর হয় রৌদ্রের কণ্ঠ, আমায় ফেলে কোথায় যাবি তুই? তড়িৎ পেছনে ফিরে অরিন সন্দিগ্ধ চোখে রৌদ্রের দিকে তাকাতে আজকা টানে তাকে নিজের বুক পিঞ্জরে আটকে ফেলে রৌদ্র। অরিন হতবুদ্ধির ন্যায় তাকিয়ে রইল শুধু। পরক্ষণে এই কানে আসা রৌদ্রের অদ্ভুত মায়া ভরে কঞ্চ, তোর আগে আমার মৃত্যু হোক সানশাইন, তোর সকল দুঃখ আমার হোক। অরিন নিশ্চুপ, অবাক হয়ে সটান দাঁড়িয়ে আছে মেয়েটা। হয়তো ভাবছে এটা স্বপ্ন নয়তো কোনো। রৌদ্র এবার অরিনের মাথাটা বুক হতে উঠায় নিজের দুহাতের আঁচলায় মেয়েটার ফ্যাকাশে হয়ে আসা মুখখানা নিয়ে বলল, ভালোবাসি তোকে সানশাইন, ভীষণ ভালোবাসি। যেদিন থেকে বুঝতে শিখেছি ভালোবাসা কি, সেদিন থেকেই ভালোবাসি তোকে। আমার অতীত বর্তমান সবটা জুড়ে বিচরণকারী একমাত্র মেয়েটাই তুই সানশাইন। আমার এই মনের মণিকোঠায় খোদাই করা নামটা কেবল তোর। তুই ছাড়া এই রৌদ্র আর কারোর না সানশাইন। বিশ্বাস কর, আমার ভালোবাসা, আমার অনুভূতি, আমার হৃদয় সবটা জুড়েই শুধু তুই সানশাইন। হাই সানশাইন, বল না, আমার হবি তুই? অরিন থমকায়, চোখের পলক ফেলতে ভুলে যায় মেয়েটা। সে কেমন অবাক চোখে তাকিয়ে রইল রৌদ্রের চোখের দিকে, যেখানে নেই কোনো ছলচাতুরি, নেই কোনো মিথ্যার ছাপ, আছে শুধু একটা মায়া অনুভূতি। অরিন ভেঙে আসা গলায় থেমে থেমে বলল, আমি কোনো স্বপ্ন দেখছি না তো ডাক্তার সাহেব। চোখ মেলে তাকালেই সবটা হারিয়ে ফেলবো না তো? মেয়েটার এহেন কথায় ভেজা চোখে হাসলো রৌদ্র। মেয়েটার মুখটা আরেকটু সামনে এনে কপাল বরাবর ঠোঁট ছিঁড়ে দিল ছেলেটা। অরিনও কেমন আবেশে চোখ বন্ধ করে নিয়ে ফেললো। রৌদ্র বেশ খানিকটা সময় নিয়ে ঠোঁট ছড়ালো সেখান থেকে, তারপর বলে হচ্ছে, আর কিচ্ছুটি হারাবে না সানশাইন। একবার যেহেতু তুই পেয়ে গিয়েছিস সবটা, তখন আর নতুন করে কিছুই হারাতে দিব না তোর থেকে, কথা দিলাম। আকাশ ভেঙে বৃষ্টি পড়ছে, সেই সাথে চলছে শীতল দমকা হাওয়া। অন্ধকার ছাদে মুখোমুখি হয়ে দাঁড়িয়ে আছে একটি প্রেমিক যুগল। দুজনের মুখে টু শব্দ অবধি নেই, অথচ নীরবতাকেও যেন বহু কথা চলছে তাদের মাঝে। রৌদ্র মুগ্ধতা মিশ্রিত নয়নে এক দৃষ্টিতে তাকে আছে তার সামনে দাঁড়ানো ভেজা জুবুতুবু হয়ে যাওয়া মেয়েটির দিকে। মনটাও তার এখন ভীষণ রকমের অস্থির। এতদিন না হয় মেয়েটাকে নিজ থেকে কাছে যায়নি, ভালোবাসি বলিনি, কিন্তু আজকে তো মেয়েটার সামনে সবটা স্বীকার করা হলো তার ভালোবাসার এহেন উপাখ্যানের পরও মেয়েটার থেকে দূরত্ব কিভাবে বজায় রাখবে সে। রৌদ্র ফাঁকা ঠোক গিলে পলকিন চোখে তাকিয়ে দু আঙুলের সাহায্যে অরিনের চিবুকটা ধীরে ধীরে উঁচু করে তোলে। মেয়েটার আক্ষিতে বন্ধ করে রাখা তিরতির করে কাঁপছে তার গোলাপের পাপড়ির ন্যায় অথচরা চোখের বন্ধ পাতা দুটো কেমন ক্ষণে ক্ষণে কাঁপছে মেয়েটার। এমন দৃশ্য রৌদ্রের হৃদয় স্পন্দন পৌঁছে তড়া করে বেড়ে গেল কিছুটা। ছেলেটার নিঃশ্বাসের গতি বেড়ে আসে মুহূর্তে। রৌদ্র কেমন অস্থির গলায় শুধ হয়, ছট এতটা পাগল করিস না সানশাইন। করে চোখ খুলে অরিন। রৌদ্র ঘোর লাগা নয়নে চোখ পড়তে মূর্তি জমি যায় মেয়েটা। পরক্ষণে তার কানে আসে রৌদ্রর কঞ্চ, ঘরে চল সানশাইন, এখানে আর কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলে তোর শরীর খারাপ হবে নির্ঘাত। অরিন হালকা মাথা কাত করে রৌদ্রর হাতে হাত রেখে ছাদ থেকে নিচে নেমে আসে। খানিকক্ষণ পর রৌদ্র অরিনের রুমের সামনে এসে দাঁড়ায়। আশেপাশে একবার সতর্ক নজর বুলে অরিনের রুমে ঢুকি, তারপর বলে, তুই ফ্রেশ হ, আমি আসছি কিছুক্ষণ পর। কেন? রৌদ্রের কথার পিঠে ফট করে কথাটা বলে উঠে অরিন। বড় করে নিজেকে শুধরে নিতে মিনমিনের স্বরে বলল, না মানে এত রাতে? তোর সাথে আমার কিছু কথা আছে সানশাইন, যা আপাতত তোর জানা ভীষণ প্রয়োজন।
রুদ্র এহেন কথা মুচকি হাসল। মেয়েটার গালে আলতো হাত রেখে বলল, অরিন কি বুঝলো কে জানে। মেয়েটা বাধ্যতার মতো মাথা কাত করে সম্মতি জানায়। তার দিকে রুদ্র আলতো হাসলো, তারপর গটগট পায়ে হাঁটা ধরল নিজের রুমের দিকে। প্রায় মিনিট 10 পর অরিন ফ্রেশ হয়ে বেরিয়ে আসে। ইতিমধ্যে বেশ কয়েকবার হাঁচি দিয়ে ফেলেছে মেয়েটা। নিশ্চিত অতিরিক্ত বৃষ্টিতে ভেজার ফলে খুব শীঘ্রই জ্বর আসবে। তার শরীরটাও কেমন ম্যাচ ম্যাচ করছে, তার উপর ঠান্ডা লাগছে ভীষণ। অরিন দ্রুত কদমে এগিয়ে এসে বিছানা হতে ওড়নাটা হাতে তুলে নেয়। মুহূর্তেও ব্যয়ে ওড়নাটাকে বেশ ভালোভাবে পেঁচিয়ে নেয় শরীরে। উদ্দেশ্য, এতে যদি খানিকটা শীত কমে তার। তখনই দরজায় মৃদু কড়া নাড়া শব্দ আসে। অরিন তৎক্ষণাৎ গিয়ে দরজাটা খুলে দেয়। ভাব এমন, এতক্ষণ বুঝি এই মানুষটার জন্যই অপেক্ষা করে বসেছিল সে। রৌদ্র ধীরে ধীরে রুমে প্রবেশ করে, হাতে তার খাবারের ট্রে। রৌদ্র ট্রেটা বেড সাইডের টেবিলের উপর রাখে, তারপর ফিরে এসে দরজাটা নিঃশব্দে আটকে দেয়। পেছনে দাঁড়ানো অরিন এতক্ষণ সবটাই নির্বিকার ভঙ্গিতে পরখ করলো। সন্দিগ্ধ কণ্ঠে বলল, আপনি কিভাবে জানলেন আমি খাবার খাইনি? রৌদ্র দরজার দিকে মুখ করে নিঃশব্দে হাসল, তারপর পেছনে ফিরে ধীর পায়ে এগিয়ে আসলো অরিনের কাছে। মেয়েটার এক হাত টেনে তাকে খাটে বসিয়ে নিজেও বসে পড়লো তার মুখোমুখি। কিয়ৎক্ষণ বাদে খাবার প্লেটটা হাতে নিয়ে যত্ন সহকারে খাবার মাখাতে লাগলো রৌদ্র। অরিন এখনো নিশ্চুপ হয়ে দেখছে সবটা। রৌদ্র খাবার মেখে আলতো করে লোকমা তুলে ধরে অরিনের সামনে, চোখ দিয়ে ইশারা বোঝায় খেয়ে নিতে। অরিনও বুঝি আজকে একদম বাধ্য মেয়ে বনে গেল। কি সুন্দর করে ছেলেটার বলা প্রতিটি কথা অক্ষরে অক্ষরে পালন করছে বিনা অজুহাতে। অরিন খাবারটা মুখে তুলে নিল আবেশে। এই বুঝি চোখটা বন্ধ হয়ে আসলো তার। মেয়েটা খাবার চিবোতে চিবোতে হঠাৎ থমকালো, তাড়া করে রৌদ্রের দিকে তাকে কোনো মতে মুখের খাবারটা গিলে নিয়ে বলল, ডাক্তার সাহেব আপনি খেয়েছেন তো? রৌদ্র নিচু করে রাখা চোখ দুটো এবার উপরে তুলে মৃদু হেসে বলে, না, খাইনি। অরিন এবার বেশ খারাপ লাগলো। সে আহত গলায় বলল, কেন খাননি? রৌদ্র মেয়েটার কথার প্রত্যুত্তরে কিচ্ছু বলল না। একটা লোকমা এগিয়ে ধরে অরিনের মুখের সামনে। অরিন এবার মুখে তুলল না খাবারটা, রৌদ্রের দিকে উৎসুক দৃষ্টি ফেলে জিজ্ঞেস করলো। রৌদ্র আগে বলুন কেন খাননি? ভ্রুকুটি করে কণ্ঠে কপট গাম্ভীর্যের ছাপ ফুটছে বলে, এত জেদ কোথা থেকে আসে তোর সানশাইন? চুপচাপ খাবারটা খেয়ে নে সোনা, এরপর ওষুধও খেতে হবে, না হলে কাল থেকে তো আবার বিছানার সঙ্গে তোর সখ্যতা হয়ে যাবে নিঃসন্দেহে। অরিন বুঝি এত দমল না। মেয়েটা এক প্রকার গো ধরে বসে রইল, আবারও জিজ্ঞেস করলো, কেন খাননি? না বললে আমিও খাবো না ডাক্তার সাহেব। রৌদ্র অবশেষে হার মানল। ফুস করে নিঃশ্বাস ফেলে ছেলেটা বলল, তুই না খেয়ে থাকলে আমি কিভাবে খাই বলতো সানশাইন? আপনি আমার জন্য না খেয়েছিলেন? অরিনের কণ্ঠে স্পষ্ট অবাকের রেশ। তা শুনে রৌদ্র মিহিসরে হেসে মাথা ঝাঁকালো, আরেকটা লুকমা তুলে দিয়ে বলল, এবার তো অন্তত খেয়ে নে সোনা। অরিন খেলো না, বরং বলল, রৌদ্র আমি খাবো এক শর্তে, আপনাকেও আমার সাথে খেতে হবে। বলুন খাবেন? কিয়ৎক্ষণ সরু চোখে তাকিল অরিনের দিকে, পর করে মুচকি এসে সায় জানিয়ে বলল, এখনই বেশ বউ বউ ভাব নিচ্ছিস তো সানশাইন, অবশ্য মন তো লাগছে না শুনতে। অরিন বুঝি কথাটা খানিকটা লজ্জা পেল, মুখটা নামিয়ে নিল তৎক্ষণাৎ। রৌদ্র মেয়েটার পরিস্থিতি অবলোকন করে কথা ঘোরায়, নইলে যে মেয়েটার আর খাওয়া হবে না। প্রায় বেশ কিছুক্ষণ পর রৌদ্র অরিনের খাওয়া শেষ হলো। রৌদ্র খাবারের খালি প্লেট ট্রেতে রেখে হাত ধুয়ে আসে। ট্রেতে রাখা ওষুধের প্যাকেট থেকে দুটো প্রয়োজনীয় ওষুধ, এক গ্লাস পানি হাতে দেয় মেয়েটাকে। অরিনও খেয়ে নেয় ওষুধগুলো। মেয়েটা যে সেই কখন থেকে এক নাগারে হাঁচি দিয়ে যাচ্ছে, থামবার আর নামই নেই। রৌদ্র এবার হাতে একটা শুকনো তাওয়াল তুলে নেয়। অরিনকে পেছনের দিকে ঘুরিয়ে নিয়ে মাথা মুছে দিতে থাকে সযত্নে। মেয়েটা যে কি পরিমাণে অযত্ন নিজের প্রতি তা বলে বোঝানো মুশকিল। এই যে এখন তার ভেজা চুলগুলো থেকে চপচপ করে পানি গড়িয়ে তার পিঠের অংশ যে একেবারে ভিজে নাস্তানাবুদ হয়ে পড়ছে, সেই খবর আছে মেয়েটার। থাকবে বা কীভাবে? যার প্রতি যত্নশীল মানুষের অভাব নেই, তার কি আর নিজের প্রতি অতটা যত্নশীল হওয়া লাগে? অরিন মুচকি হেসে উপভোগ করছে রৌদ্রের কর্মকাণ্ডগুলো। হঠাৎ করে কি যেন একটা মনে পড়লো তার। সে চট করে প্রশ্ন ছিল, ডাক্তার সাহেব আপনি যদি আমায় আগে থেকেই ভালোবেসে থাকেন তাহলে ওই দিন আমায় ফিরিয়ে দিলেন কেন? তৎক্ষণাৎ হাত দুটো থেমেছে রৌদ্রের। পরিবর্তন নেমে আসে মুখের আদরে, হয়তো কোনো অপ্রকাশিত সত্য বেরিয়ে আসার উৎকণ্ঠা তার মধ্যে। অরিনও খেয়াল করলো রৌদ্রের থেমে যাওয়া হাত দুটো। ফের পেছনে ঘুরে রৌদ্রের দিকে তাকিয়ে বলা, হ্যালো প্রিয় শ্রোতা বন্ধুরা,
আপনারা শুনছেন পুতুল ডায়েরি প্রেজেন্টস ভালোবাসার সুন্দর সুন্দর গল্প। আমাদের কাজকে আরো সুন্দর করার জন্য আপনাদের উৎসাহ প্রয়োজন। আপনাদের উৎসাহ আমাদের অনুপ্রেরণা। ধন্যবাদ। কি লুকাচ্ছেন আমার থেকে ডাক্তার সাহেব? রৌদ্র একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে অরিনকে আবারও সামনের দিকে ঘুরিয়ে চুলগুলো মুছতে মুছতে বলল, বলবো সানশাইন, আজকে সবই বলবো। অরিনও চুপ করে গেল, কিন্তু মনে তার রয়ে গেল একরাশ জিজ্ঞাসাবোধ। রৌদ্র অরিনের চুলগুলোকে সুন্দর করে মুছিয়ে দিল, তারপর মেয়েটাকে খাটের সাথে হেলান দিয়ে বসিয়ে দেয়। তারপর টেবিলের উপর থেকে একটা ভেপোবার ক্রিম নিয়ে চলে আসে মেয়েটার পায়ের কাছে। অরিন তৎক্ষণাৎ নিজের পা দুটো গুটিয়ে নিয়ে অবাক কণ্ঠে জিজ্ঞেস করে, কি করছেন ডাক্তার সাহেব? আপনি আমার পায়ের কাছে বসলেন কেন? উঠুন এখান থেকে। কে শুনে কার কথা? রৌদ্র অরিনের কথাটাকে রীতিমতো উপেক্ষা করে ঠায় বসে রইল আগের জায়গায়। বলল, পা দুটো ছাড় সানশাইন, তোর ইতিমধ্যেই ঠান্ডা লেগে গেছে। ক্রিমটা পায়ের তালুতে রাব করলে কিছুটা আরাম মিলবে তোর, তাই কথা না বাড়িয়ে পা দুটো সামনে দে। অরিন একেবারেই রোদ্রের সামনে পা দিতে নারাজ। মেয়েটা আরো খানিকটা গুটিয়ে ফেলে নিজেকে। তা দেখে রোদ্র সরু চোখে বাঁকা হাসে। অরিনের দিকে একদৃষ্টিতে তাকিয়ে থেকে বলল, আমি জোর করলে খুব একটা ভালো হবে বলে মনে হচ্ছে না সানশাইন। থমকায় অরিন, চোখ দুটো যেন এক্ষুনি বেরিয়ে আসবে কোটর ছাড়িয়ে। মেয়েটা হতবাক হয়ে তাকিয়ে শুধু। তা দেখে রৌদ্র কেমন গাছের ভাব নিল। আরেকবার বলল, পা সামনে আনবি নাকি আমি জোর করব? এই না, আমি দিচ্ছি। চট করে ব্যস্ত কণ্ঠে কথাটা বলে ওঠে অরিন। পরক্ষণে ধীরে ধীরে পা দুটো সামনে নিয়ে আসে। তা দেখে রৌদ্র আলতো হাসল। অরিনের ফসা মসৃণ পা দুটো আলতো করে নিজের কোলে নিয়ে বলল, দ্যাটস লাইক এ গুড গার্ল। তারপর শুরু হলো ছেলেটার যত্ন। আলতো হাতে মলম নিয়ে পা দুটোর তালুতে রাব করতেই থাকলো রৌদ্র। পরক্ষণে সে বলল, আচ্ছা সানশাইন, বলতো আমাদের বাবা চাচারা কয় ভাই বোন? অরিন চমকায়, অবাক হওয়া কণ্ঠে জবাব দেয়, কয়জন আবার? তারা 4 ভাই 1 বোন। অরিনের কথা শোনা মাত্র স্মিত হাসলো রৌদ্র। হাতের কাজ বহাল রেখে ক্ষুদ্র নিঃশ্বাস ফেলে বলল, যদি আমি বলি তারা 4 ভাই 2 বোন? মানে? তৎক্ষণাৎ অবাক কণ্ঠ ফুরে বেরিয়ে আসে কথাটা। অরিন এবার নড়ে চড়ে বসলো, আবারও জিজ্ঞেস করল, কি বলছেন এটা ডাক্তার সাহেব? আমরা তো ছোট থেকেই জানি আমাদের মেহু ফুপ্পি ছাড়া আর কোনো ফুপ্পি নেই। তাহলে আপনি যে বলছেন আরেকজন আছে, থাকলে আমরা কেন জানি না ডাক্তার সাহেব? রৌদ্র এবার অরিনের দিকে তাকায়। মেয়েটা চোখে মুখে একরাশ উদ্বেগের ছাপ। সে ঠোঁট গোল করে নিঃশ্বাস ফেলে বলল, সানশাইন, এখন আমি যা বলবো তা পুরোটা মনোযোগ দিয়ে শুনবি, ওকে? আর মাথা ছাকায়। রৌদ্রের দিকে উৎসুক দৃষ্টি ফেলে তাকিয়ে থাকে। অতঃপর রৌদ্র বলতে থাকে পুরনো কিছু ঘটনা। অরি, মেহু ফুপ্পি ছাড়া আমাদের আরেকজন ফুপ্পি আছে। তার নাম আবরিন এহসান। তিনি প্রায় 24 বছর আগে থেকে এহসান বাড়ির সঙ্গে নিজের সকল সম্পর্ক ছিন্ন করে ফেলেছেন। ছিন্ন করেছেন বললে ভুল হবে, তাকে বিচ্ছিন্ন করা হয়েছে এই পরিবার থেকে। তার পেছনে আছে কিছু না জানা কারণ। রৌদ্র থামলো। এক পর্যায়ে গলার স্বর ভারী হয়ে আসে ছেলেটার। তবুও সে ফাঁকা একটা শুষ্ক চুপ গিলে বলতে লাগলো, আমি তখন বেশ ছোট জানিস, এই তো সবে ক্লাস 1-এ উঠেছি। তখন আমাদের দিদা বেঁচে ছিল। এমনই এক অনুষ্ঠানের জেরে আমরা এসেছিলাম গ্রামের বাড়িতে। ও ভুলে গেছি, অনুষ্ঠানটা ছিল আমাদের বড় ফুপ্পির বিয়ে। ফ্ল্যাশব্যাক। কবির, তুই গিয়া তো শাশির একটু আইবার কত বাপ, নাইলে তো আবার দোষ ধরবো করবো। তোমরা আইসো নিজেব মাইয়া বিয়া দিতে, অথচ আমকেও একবার বললাও না। মায়ের কথায় মুচকি হাসেন কবির সাহেব। মাথা নাড়িয়ে সম্মতি জানিয়ে উঠে পড়েন কেদারা হতে। গটগট পা ফেলে যেই না বাড়ির উঠোনে পা ফেলবে অমনি পেছন থেকে দুটো কোমল ছোট ছোট হাত তার কোমর জড়িয়ে ধরে। কবির সাহেব থামলেন, পেছনে না করে চিনে ফেলেন হাত দুটোর মালিককে। তিনি আলতো করে হাত দুটো কোমর হতে ছাড়িয়ে পিছু গোলেন। রৌদ্রের কোমল মুখখানা দেখে সঙ্গে সঙ্গে তাকে কোলে তুলে নিলেন। বললেন, কি হয়েছে আপু? ছোট্ট রোদ তখন বাবার কথা শুনে আধো আধো স্বরে বলা, আব্বু, আমি তোমার সাথে যাব। কবির সাহেব ছেলের কথায় সায় জানিয়ে বললেন, ঠিক আছে, তাহলে চলো। বলে তিনি আবারও হাঁটা ধরেন। তার আগে পিছু ডাকেন জুবাইদা বেগম। এই রোদের আব্বু, দাঁড়াও। কবির সাহেব আবারও থামলেন, পেছনে ফিরে স্ত্রীর ছুটে আসা দেখে বললেন, আস্তে, এভাবে দৌড়চ্ছে কেন? শাড়িতে পা আটকালে তো নির্ঘাত পড়ে যাবে, একটু ধীরে সুস্থে হাঁটো। জুবাইদা বেগম কথা ঘোরালেন, হাত নাড়িয়ে বললেন, আরে তেমন কিছু হবে না, তুমি ছেলেকে নামাও কোল থেকে।
কোল থেকে নামার কথা শুনতেই রৌদ্র যেন আর একটু চেপে ধরল কবির সাহেবকে, গোদরে বলতে লাগলো, না, আমি আব্বুর সাথে যাব। ও আব্বু, আমায় নিয়ে চলো তোমার সাথে। এই ছেলে নিচে নামো বলছি। সেই সকাল থেকে ছোটাছুটি করছো পুরো বাড়ি, বেলা বাজে 11:30, অথচ ছেলের এখনো খাওয়ার খবর নেই। এসো আমার কাছে, খাবার খেয়ে তারপর যেও বাবার সাথে। জুবাইদা বেগমের কথা চোখ মুখ কুচকে ফেলো ছোট্ট রৌদ্র, মুখ কুচকে বলে ওঠে, আম্মু, আমার খেতে ইচ্ছে করছে না, আমি আগে আব্বুর সাথে যাই, তারপর এসে খাবার খাবো। ছেলে কথা সম্মতি জানায় কবির সাহেব, স্ত্রীকে মানানোর জন্য বললেন, থাক জবা, ও না হয় এখন আমার সাথে আসুক, আমি কিছুক্ষণের মধ্যে ফিরে আসবো। এরপর না হয় তুমি ওকে খাবার খাইয়ে দিও, কেমন? হ্যাঁ হ্যাঁ, এমনভাবেই তো আশকারা দিয়ে মাথায় তুলছো ছেলেটাকে। আমি কিছু বলতে গেলেই চুপ করিয়ে দাও। ধুর, যা ইচ্ছা করো, যাও। মুখ ঝামটি মেরে কথাগুলো বলে আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালেন না জুবাইদা বেগম। হনহনিয়ে বাড়ির ভেতরে চলে আসেন তিনি। এদিকে স্ত্রীর যাওয়ার পথে তাকে ফোঁস করে নিঃশ্বাস ফেললেন কবির সাহেব। ছেলের দিকে তাকিয়ে বললেন, তোমার জন্য আবার তোমার আম্মুর মুখকে ভেঙচি খেলাম আব্বু। ছোট্ট রৌদ্র কি বুঝলো কে জানে, ছেলেটা কেমন খিরখির করে হেসে ওঠে। কবির সাহেব এক পলক ছেলের দিকে তাকিয়ে থেকে হাঁটা ধরলেন। আসসালামু আলাইকুম চাচাজান, ভেতরে আসবো? বাড়ির সদর দরজা থেকে আসা হঠাৎ ডাকে সেদিকে চোখ তুলে তাকায় আব্দুল মান্নান এহসান। চশমাবিহীন, ছানি পড়া চোখ দুটো দিয়ে কোনোরকম ঝাপসা চাহনি ফেললো আগন্তুকের উপর। পরক্ষণই বলল, কেডা? কবির সাহেব ছেলেকে কোলে নিয়ে ভেতরে প্রবেশ করেন। বৃদ্ধ চাচার সামনে এসে কেদারার পাশে টেবিলের উপর পড়ে থাকা চশমাটা এগিয়ে দিয়ে বলেন, চাচাজান, আমি কবির। বৃদ্ধ আব্দুল মান্নান এগিয়ে দেয়া চশমাটা চোখে এঁচে সামনে দৃষ্টি ফেলতে তার চোখু গোচর হয় কবির সাহেবকে। তিনি আপ্লুত কণ্ঠে বলে উঠছে, আরে বাপজান, কবে আইলা তোমরা? আর এখানে দাঁড়ায় আছো কেন? বউ বউ। বলে তিনি আগ বাড়িয়ে পাশে থাকা চেয়ারটি এগিয়ে দেন কবির সাহেবের নিকট। কবির সাহেব চাচার এহেন ব্যবহারে সম্মানসূচক হাসলেন, বললেন, এই তো আজকে সকালে এসে পৌঁছেছি চাচাজান। ও, ভালো হয়েছে। তা বিয়ার কাম কাজ কত দূর আগাইলো? চাচাজান, এই বিষয়ে আলাপ করার জন্যই তো আমার এখানে আসা। আমি তো আর অত কিছু ঠিকঠাক মতো বুঝি না, তাই বলছিলাম কি, আপনি এসে যদি একটু বলে কই বুঝিয়ে দিতেন সবটা। বৃদ্ধ মান্নান সাহেব পান খাওয়া লালচে দাঁতগুলো দিয়ে ফোকলা হাসলেন, মাথা নাড়িয়ে সাহেব জানিয়ে বললেন, আরে ওইটা কি কম লাগবো নাকি? আমার ভাইয়ের মাইয়া মানে আমারও মাইয়া, আর আমার মাইয়ার বিয়ার কাম আমি করবো না তো কে করব? তুমি বাপজান চিন্তা করো না, আমি আগেতেই বাবুর্চি, এরপর ওই যে কি জানি করে না, ও সাজানি টাজানি এসবের কইয়া রাখছি। এখন তুমি গিয়া হুদা ফাইনাল করবা, তাহলেই হইব। কবির সাহেব কৃতজ্ঞ হাসলেন। চাচার বয়সে ভারী কুচকে যাওয়া হাত দুটো ধরে কৃতজ্ঞতার সহিত বললেন, আপনি আমার কাজ অনেকটা কমিয়ে দিলেন চাচাজান। আপনার প্রতি কীভাবে কৃতজ্ঞতা প্রকাশ করব তা জানা নেই আমার। পোলারা আইয়া কৃতজ্ঞতা জানাইব, আর বাপ যে ওই দিক দিয়া আমগর দুনিয়াটা খতম কইরা দিয়া গেছে গা, ওইটার কি হইব? রুসুই ঘরের থেকে পানের বাটাটা হাতে নিয়ে এগিয়ে আসতে আসতে কথাটা বললেন খুশবু বেগম। বয়স হলেও চেহারায় বুঝি একবিন্দু জৌলুস কমেনি তার। পোশাক আছেও কেমন রাজকীয় ভাবসাব। খুশবু বেগম এগিয়ে এসে বসলেন স্বামীর পাশে, হাত বাড়িয়ে চাবির গোছা বাঁধা আঁচলটা টেনে কাঁধে তুলে নিলেন তিনি। পরক্ষণেই পানের বাটা থেকে পান চুন ঘয়ের মিশে দক্ষ হাতে পান বাড়লেন দুটো। তারপরে সেখানে থেকে একটি এগিয়ে দিলেন স্বামীকে, আর একটি মুখে পুরে নিলেন নিজের। পানটা মুখে দিয়ে হাতে থাকা এক চিমটে চুনো মুখে দিতে ভুললেন না তিনি। তারপর বেশ আরাম করে বসে কবির সাহেবের দিকে তাকিয়ে বললেন, তা কবে আইলা বাপু? কবির সাহেব আহত হাসলেন, মাথা নিচু করে রেখে জবাব দিলেন, জি কাকিমা, আজকে সকালে আসছি। তা বললাম তোমার বইনের নাকি বিয়া ঠিক হইছে, তা পোলা কি কাম করে? ছেলে ডাক্তার কাকিমা, ঢাকার শ্যামলী হসপিটালের। কথাটা শেষ করবার আগে কবির সাহেবকে হাত দিয়ে দিকে থামিয়ে দিলেন খুশবু বেগম। নাক ছিটকে বলেন, থাক আর কইতে হইব না বাপু, বুঝবার পারছি মেলা বড়লোক বাড়ির লগে আত্মীয়তা করতাছো। পরপরই এমন আক্রমণাত্মক কথাবার্তায় কুচকান মান্নান সাহেব। অবশেষে বিরক্ত হয়ে বলে ফেলেন, আহ,
একটু থামো তো আরিফের মা। কি শুরু করলা? পোলাটা এসে কতদিন পরে। কই হের লাগিয়া একটু নাস্তা পানির ব্যবস্থা করবা, তা না কইরে কি সব কথা জুইরা বসছো। যাও ভিতরে যাইয়া হের লাগিয়া নাস্তা পানির ব্যবস্থা করো। স্বামীর এন কথায় মুখ ভেঙচি কাটেন খুশবু বেগম। মুখ ছামটি মেরে বলে ওঠেন, একটু কথাও কি কইবার পারি না আমি? কইলে কি জাত যাইবনি তোমার? মান্নান সাহেব জবাবে কিছু বলতে যাবেন তার আগে কবি সাহেব বলে ওঠেন, চাচা যান, এখন তাহলে উঠি আমি। বাড়িতে প্রচুর কাজ পড়ে আছে, আমি না হয় সেদিকটা গিয়ে সামলাই। হাতে তো আর বেশি দিন নেই, এই আজকের দিনটাই। কবি সাহেবের কথায় মান্নান সাহেব চেয়েও কিছু বলতে পারলেন না। ছেলেটাকে যে একটু আটকাবেন তারও উপায় কই। বউটা তার যেই পরিমাণে দজ্জাল, না জানি কখন কি বলে বসে। মান্নান সাহেব একটা ক্ষুদ্র নিঃশ্বাস পেলেন, কবি সাহেবের দিকে তাকিয়ে বললেন, আচ্ছা বাপজান, তুমি তাহলে যাও, আমিও আইতেছি। কবি সাহেব মাথা নাড়লেন, চুপচাপ হেঁটে চলে গেলেন বাড়ির বাইরে। মনে মনে ভাবলেন, আব্বা আপনি থাকলে হয়তো আমাদের এত কথা শুনতে হতো না। আরে শাহানুর, কেমন আছিস তুই? চট্টগ্রাম থেকে ফিরলি কবে? সম্মুখে দাঁড়ানো কবি সাহেবের কথা মৃদু হেসে জবাব দেয় শাহানুর, জি আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? হ্যাঁ বেশ ভালো। তা তুই গিয়েছিলি বাড়িতে? দেখা করেছিস সবার সাথে? কবি সাহেবের শেষ কথাটি কর্ণপাত হওয়া মাত্রই মুখটা পানসেটে হয়ে আসে শাহানুরের। কোনো মতে মুখে মিকি হাসি টেনে মাথা নিচু করে বলা, জি না ভাইজান, যাইনি এখনো। কবি সাহেব আহত চোখে তাকিয়ে রইলেন শাহানুরের মুখের দিকে। অতঃপর রোদ্রের হাতের মোছা নিয়ে এগিয়ে এলেন খানিকটা, ব্যথিত কণ্ঠে বলেন, তুইও কি কাকিমার কথা শুনে রাগ অভিমান করে আসিস ভাই? আপন হয়েও পরের মতো দূর দূর করবি? শাহানুর তৎক্ষণাৎ চোখ তুলে কবি সাহেবের ছলছল হয়ে আসা চোখ জোড়ার দিকে তাকে বিচলিত হয়ে বলতে লাগলো, না না ভাইজান, এমন কোনো বিষয় না, তুমি শুধু শুধু এসব ভেবে মন খারাপ করো না। আচ্ছা চলো, আমিও তোমার সাথে যাচ্ছি। কথাটা শেষ করে শাহানুর কবি সাহেবের অন্য হাতটা ধরে চলে আসে রাস্তার ওপাশে থাকা খায়রুল এহসানের ভিটেতে। আব্দুল মান্নান সাহেব অন্যমনস্ক হয়ে বসে আছেন নিজ কেদারায়। চোখ দুটো কেমন ঘোলাটে হয়ে আছে তার। গালভর্তি পাক ধরা লম্বা দাড়িগুলো মেহেদি দিয়ে লাল করে রাখা, মাথার উপরে চুলগুলো ছোট ছোট করে রাখা, পরনে একটা ধবধবে সাদা লুঙ্গি আর ধোলা ফতুয়া। মানুষটা যখন নিজের ভাবনা বিভোর তখনই সেখানে আগমন ঘটে আরিফ এহসানের। বাবাকে এমন অন্যমনস্ক হয়ে বসে থাকতে দেখে আরিফ সাহেব বলল, আব্বা এমনই বসে আছেন কেন? কি ভাবেন এত? হঠাৎ ডাকে এক প্রকার হকচকে ওঠেন বৃদ্ধ মান্নান সাহেব। চকিত দৃষ্টি ফেলেন ছেলের উপর, বলতে লাগলেন, না তেমন কিছু না, আসলে ওই কবির গো লইয়া একটু ভাবতেছিলাম। কবিতার কথা শুনতে বুঝি ঠান্ডা মেজাজটা মূর্তি চটে যায় আরিফের। সুতার মাঝে খানিকটা ভাঁজ ফেলে কর্কশ গলায় পড়ে, হ্যাগরে নিয়া আপনি এত কি এর চিন্তা করেন? আপনি বুড়া মানুষ, আপনি করবেন আল্লাহ আল্লাহ। কি এর যার না তার লাইগিয়া চিন্তা কইরা নিজের শরীর নষ্ট করেন। ছেলের মুখে এমন কথা শুনে আহত হলেন মান্নান সাহেব। আহত চোখে ছেলের দিকে তাকিয়ে বলেন, ওরা কি কোনো জাতা? ওরা হইছে গিয়া আমাগো আপন, আমার আপন ভাইয়ের পোলাপান, আর তোগো আপন চাচাতো ভাই বইন। তারপর হেগো লইয়া এসব কওয়াটা কি ঠিক হইল আরিফ? হ হ, আমরা কিছু কইলেই বেঠিক। আর যত ঠিক তুমি আর তোমার মরা বাই আর তার পোলাপানেরা। স্বামীর কথায় প্রত্যুত্তরে যত সম্ভব কেকে উঠে কথাটা বলে থামলেন খুশবু বেগম। হাতে পানির জগটা নিয়ে এসে সেটা শব্দ করে টেবিলের উপর রাখলেন তিনি। পরপরই স্বামীর দিকে তাকে শক্ত গলায় বললেন, আর কতকাল গুণগান গাইবা তোমার ভাই আর তার পোলাপানের? হেরা যে আমগো এত ক্ষতি করলো, তারপরেও কেন তোমার শিক্ষা হয় না? কেন বুঝো না ওই দিনে এক একটা কালসাপ, কারণ কালসাপের ঔরসে কালসাপই তৈয়া রয়। তুমি আবারও ভুল কইতেছ আরিফের মা। খায়রুলের এহেনে কোনো রকমের দোষ আছিল না, ওইটা তো আমার। মান্নান সাহেব এবার মাথা নাড়িয়ে নাকচ করলেন স্ত্রীর কথা। তাকে শুধরে দিয়ে বললেন, কথাটা সম্পূর্ণ হতে না দিয়ে মাঝপথে থামিয়ে দিলেন খুশবু বেগম। রাগান্বিত হয়ে বলতে লাগলেন,
মিথ্যা কথা কইবা না আরিফের বাপ। আমি কিন্তু কিচ্ছু ভুলি নাই। আমি ভুলি নাই তোমার ভাইয়ের বেইমানি, ভুলি নাই ওই দিনের কথা। আমি বড় ভাইয়ের বউ হইয়াও তোমার ছোট ভাইয়ের পা দুইটা ধরা বাকি রাখছিলাম শুধু। কত অনুনয় কইরা কইলাম তোমার ভাইয়েরে যাতে তোমারে পুলিশের হাতে থেকে ছাড়াই আনে, কিন্তু তোমার ভাই কি করলো? খাইরুল আমার থেকে মুখ ফিরাইয়া নিল। তার ক্ষমতা থাকা সত্ত্বেও তোমারে জেল থেকে ছাড়াইল না। তুমি হয়তো ভুইল্লা গেছো সব আরিফের বাপ, কিন্তু আমি ভুলি নাই, কোনোদিন ভুলমুও না, মনে রাখো।